এখানে যিনি তৃণমূল প্রার্থী হয়েছে তিনি দেখা যাচ্ছে যে যেখানে নামাজ পড়া হচ্ছে সেখানেও ঢুকে যাচ্ছে। আবার রামনবমীতে তিনি একেবারে রামের সেবক সেজে তিনি তরোয়াল হাতে মিছিল করছেন, তার সঙ্গে ঢুকে যাচ্ছেন। ভোটের সময় এসে আমি ইফতার করব, ভোটের সময় আমি এসে মন্দিরে গিয়ে আমি রামের সাজে সাজবো, এটা কি রাজনীতি? ধর্মনিরপেক্ষ মানে কি? সব ধর্মে আমার সম্মান আছে, সবাইকে আমি সম্মান করব, কিন্তু ধর্ম আর রাজনীতি আলাদা থাকবে, এটাই হলো ধর্মনিরপেক্ষ। জ্যোতিবাবু ছিলেন, জ্যোতিবাবুর আমলে বাবরি মসজিদ ভাঙা হলেও পশ্চিমবাংলায় কোনো ঝামেলা বাঁধেনি, কারণ জ্যোতিবাবুকে মণ্ডপেও যেতে হতো না, আর জ্যোতিবাবুকে রেড রোডে নামাজ পড়ার সময়ও যেতে হতো না, কিন্তু মসজিদও কম হয়নি, মন্দিরও কম হয়নি, আর হিন্দু মুসলমানরা শান্তিতে বাস করেছে। 10 বছরে খতিয়ান খুব খারাপ, ভালো না। এই 10 বছরে 1.5 বছর ধরে কৃষক লড়েছেন দিল্লিতে, 700 কৃষক মরেছেন। আমাদের দেশে বেশি কৃষক, তারা গম ধানের দাম পায় না চাষ করে, যা খরচা হয় সেই খরচা তুলতে পারেন না। মোদি ফেল করেছে, চাষির স্বার্থ সে রক্ষা করতে পারেনি, তাই কৃষক বিদ্রোহ করেছে ভারতবর্ষে। আন্দোলন করতে গিয়ে 750 কৃষক তারা রাস্তাতেই তাদের মৃত্যু হয়েছে। মোদি সাহেব বাধ্য হয়েছিল কৃষকের আন্দোলনের তেজে চাপে আইন বাতিল করতে। এই 10 বছরে মোদির রেকর্ড খুব খারাপ, মূল্যবৃদ্ধি। প্রায় 3 বছর ধরে সর্ষের তেল আমাদের 200 টাকায় খেতে হয়েছে, মাঝখানে 60 টাকা 70 টাকা পেঁয়াজ খেতে হয়েছে। 10 টাকার কেরোসিন এই মোদিবাবুর আমলে 105 টাকা হয়েছে। এই মোদিবাবুর আমলে আমরা দেখেছি ভারতবর্ষে চাকরি, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি প্রায় নেই। আমাদের খরম্বায় আমি খোঁজ রাখি, ভোজিয়াতে খোঁজ রাখি লেখাপড়া যারা ছেলেদের, 4-5 জনের বেশি এই 10 বছরে কেন্দ্রীয় গভর্নমেন্টের চাকরি পায়নি। এই হলো মোদিবাবুর রেকর্ড। তার এই 10 বছরের রেকর্ডে মণিপুর জ্বলেছে, মণিপুরে নগ্ন করে মেয়েদের ঘোরানো হয়েছে, 1 বছরও মোদি সাহেব সেখানে যেতে পারেননি। রেকর্ড খুব খারাপ। মোদির রেকর্ড এমন, কাশ্মীরের রাজ্যপাল ছিলেন যখন পুলওয়ামা কাণ্ড হয়, মালিক সাহেব তিনি বলছেন যে আমাদের সেনাবাহিনীরা মৃত্যু হয়েছে কেন্দ্রীয় সরকারের ভুল পদক্ষেপ নেওয়ার জন্য, ওটা ভোটের জন্য এই সেনাগুলোকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল। আজকের সীতারমন যে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী, তার স্বামী বলছেন যে ভারতবর্ষে এত জুমলা সরকার, এত খারাপ সরকার দেখেননি তিনি। মোদির আমলে ভান্ডার খুলে দিয়েছে আদানির হাতে, সমস্ত শিল্প কারখানা, জঙ্গল বন খনি সব আজকের আদানির হাতে, আদানি সব দখল করে নিচ্ছে। অন্যদিকে মোদি যেটা ফরমান দিচ্ছে, আমি এই ভোজিয়াট বাজারে লুঙ্গি পরে আসবো না প্যান্ট পরে আসবো, এটা আমার অধিকার। বলছে 1 ড্রেস পরে আসতে হবে, 1 ড্রেস। আমি বামনঘাটা বাজারে সকালে লুঙ্গি পরে আসি, 2 দিন পর পরে ধুতি পরে আসতে হবে। আমি কি খাবো, আমি কি পরবো, এটা আমার স্বাধীনতা, এটা আমার সংবিধান স্বীকৃত। আমি জিন্স পরবো না, আমি কামিজ পরবো না, আমি পায়জামা পাঞ্জাবি পরবো না, আমি ফতুয়া পরবো, এটা আমার ব্যক্তিগত স্বাধীনতা। কিন্তু বলছে ড্রেস একরকম পরতে হবে, এটাই হলো RSS এর আইন। এক ভাষা, বাংলা ভাষা আমার মাতৃভাষা, মাতৃভাষার জন্য যুদ্ধ হয়েছে বাংলাদেশে, পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হয়েছে ভাষার যুদ্ধে। আজকের পশ্চিম বাংলায় আমরা মাতৃভাষায় কথা বলি, উড়িয়া যার মাতৃভাষা, তামিল যার মাতৃভাষা, কিন্তু বলছে একটা ভাষা চলবে,
হিন্দি ভাষা, এক ধর্ম। আমাদের দেশে হাজার ধর্ম আছে, এক ধর্ম চলবে। এ সমস্ত হলো দেশটাকে টুকরো করবার জন্য। তাই মোদি ফেল করেছে সব জায়গায়। এই মোদিকে হারাতে না পারলে আমরা দেশে টিকে থাকতে পারবো না। হিন্দুরা যদি মনে করেন, হিন্দু বাড়ির লোক যদি মনে করেন মোদি আসার আগেও ঠাকুর ছিল, হরিনাম ছিল, মনসা পূজা ছিল, শীতলা পূজা ছিল, মোদি আসার আগেও ছিল, এটা যুগ যুগ ধরে আছে, এটা কেউ কেড়ে নিতে পারবে না। কিন্তু আজ মোদি রাম জন্মগ্রহণ করেছেন 50,000 বছর, কত বছর রামের জন্ম, 50,000 বছর আগে রামায়ণ লেখা হয়েছে। কিন্তু মোদি আজকে রামকে পাজা করে ধরেছেন, কারণ খেতে ফেল, চাকরিতে ফেল, গ্যাসের দাম 400 টাকা থেকে 1100 করেছে, তাতে ফেল, সারের দাম বাড়িয়েছে, ডিজেলের দাম বাড়িয়েছে, পেট্রোলের দাম বাড়িয়েছে, সব জায়গায় ফেল। তাই আজকের কুল দেবতা রাম দেবতাকে পাজা করে ধরেছে ভোটে জেতার জন্য। রাম আমার ঘরে থাকবে, লক্ষ্মী আমার ঘরে থাকবে, মন্দিরে থাকবে। কেন লক্ষ্মী, রাম, সরস্বতী আজ ভোটের জন্য ব্যবহার হবে? হিন্দুরা কি চাই যে আজকের ভোটের জন্য আমাদের ঠাকুর ব্যবহার হোক? চান হিন্দুরা এটা? কেউ, কোনো হিন্দু চান না এটা। আমার তুলসী তলাকে ব্যবহার করবে ভোটের জন্য। আমার মা বোনেরা সন্ধ্যেতে বাতি দেয়, দেশের শান্তি কামনা করে, আর এই রাম ঠাকুরকে ব্যবহার করা হবে ভোটের জন্য। এটা আমরা চাই না। আজকে দেশকে টুকরো করবার জন্য মোদি লেগেছে। আমি যে সমস্ত পাড়ায় করল বেড়ে খরমবাতে আজকের বলছে মোদিকে দেখো, মোদিকে দেখো, মোদির গ্যারান্টি ওই হিন্দু পাড়ার ছেলেদের আমি বলি, তুমি MA পাস করে আছো, তুমি সায়েন্স গ্রাজুয়েট হয়েছো, আজকের মোদির আমলে সেন্ট্রাল গভর্নমেন্টে কটা কাজ পেয়েছে? তোমার কাছে কাজ বড়? কাজ আগে। পেটে যদি ভাত না থাকে তুলসী তলায়ও আপনি শান্তি পাবেন না, এইটা আজকের বুঝে নিতে হবে। অন্যদিকে আমাদের রাজ্যে একটা সরকার চলছে যে মোদিকে ঠেকাবে বলছে। কি করে ঠেকাবে? কি করে ঠেকাবে? কোনো সময় ধর্মনিরপেক্ষ লাইনে না থেকে মোদিকে ঠেকানো যায় না। আজকের মমতা ব্যানার্জিও ধর্মের খেলা খেলছে। আমি অবাক হয়ে যাই, এই যে আমাদের প্রার্থী তার বাড়িতে পুজো করতে পারে, আজকের এখানে যিনি তৃণমূল প্রার্থী হয়েছে তিনি দেখা যাচ্ছে যে যেখানে নামাজ পড়া হচ্ছে সেখানেও ঢুকে যাচ্ছে। আবার রামনবমীতে তিনি একেবারে রামের সেবক সেজে তিনি তরোয়াল হাতে মিছিল করছেন, তার সঙ্গে ঢুকে যাচ্ছেন। এটা কি রাজনীতি? যে আমি কোনো সময় ভোটের সময় এসে আমি ইফতার করব, ভোটের সময় আমি এসে মন্দিরে গিয়ে আমি রামের সাজে সাজবো, এটা কি রাজনীতি? ধর্মনিরপেক্ষ মানে কি? সব ধর্মে আমার সম্মান আছে, সবাইকে আমি সম্মান করব, কিন্তু ধর্ম আর রাজনীতি আলাদা থাকবে, এটাই হলো ধর্মনিরপেক্ষ। জ্যোতিবাবু ছিলেন, জ্যোতিবাবুর আমলে বাবরি মসজিদ ভাঙা হলেও পশ্চিমবাংলায় কোনো ঝামেলা বাঁধেনি, কারণ জ্যোতিবাবুকে মণ্ডপেও যেতে হতো না, আর জ্যোতিবাবুকে রেড রোডে নামাজ পড়ার সময়ও যেতে হতো না। কিন্তু মসজিদও কম হয়নি, মন্দিরও কম হয়নি, আর হিন্দু মুসলমানরা শান্তিতে বাস করেছে। ধর্ম আলাদা, ধর্মনিরপেক্ষতা। মোদী সরকার আজকের হিন্দুর নাম করে হিন্দুর যে সনাতনী যে কায়দা তাকে আজকের অপমান করছে, আর মমতা ব্যানার্জিও পাল্টা করছেন। আজকের কেন আজকের রাম মন্দির করছে, আবার মমতা ব্যানার্জি আজকের দীঘায় গিয়ে বলছেন আমি জগন্নাথ মন্দির করব। কেন আজকের হবে? সরকারের টাকায় মন্দির হবে কেন? মন্দির মসজিদ হবে ইমানদারদের টাকায়, মন্দির মসজিদ হবে জনগণের টাকায়, যে যার ধর্ম করে তার টাকায় হবে। সরকার কেন মন্দির মসজিদ করবে? এটা অন্যায় জিনিস। হ্যাঁ, যদি কোনো মসজিদের জায়গায় যদি একটা ছাউনি করতে হয়, কোনো মন্দিরের জায়গায় যদি ধর্মের লোকেরা আসবে সেখানে যদি একটা আচ্ছাদন করতে হয় সেটা করতে পারে জনগণের জন্য, কিন্তু মন্দির মসজিদে আমি টাকা ঢেলে দিলাম, এটা সরকারের কাজ নয়। সরকার এখান থেকে বিচ্ছিন্ন থাকার কথা, এটি আমাদের সংবিধানে লেখা। আজকের তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় রাজ করছে অনেক দিন হয়েছে, এখনও তাদেরও পরীক্ষা দেওয়ার সময়। এখন আর হুটপাট করে লাভ নেই, এটা সত্যি প্রমাণিত। এটা সত্যি রাগ করে কি হবে?
পার্থ চ্যাটার্জির ঘর থেকে 52 কোটি টাকা পাওয়া গেছে, রাগ করা যাবে না। আগে যদি আমরা বলতাম তৃণমূল দুর্নীতি করছে, রে করে ছুটে আসতো, এই মারতো, এই কান ধরে টানতো, বাড়ি ছাড়া করতো। কিন্তু আজকে তো সত্য, আজকের সত্য এটা যে অনুব্রতর ঠাকুর ঘর থেকে কালী ঠাকুরের নামে 250 ভরি গয়না পাওয়া গেছে। এটা সত্য যে তার কালী ঠাকুরের গলায় 250 ভরি সোনা। কেন? একটা মাছ ব্যাপারী ছিল অনুব্রত মণ্ডল, এটা সত্য। আজকে এটা সত্য যে খাদ্যমন্ত্রী ছিলেন প্রাক্তন, তার বিভিন্ন স্বামী স্ত্রী মেয়ে তাদের নামে কোম্পানি খুলে কোটি কোটি টাকা তছরুষ করেছে। এটা তো সত্যি। এটাকে তৃণমূলরা এড়াতে পারবে? মমতা ব্যানার্জি কেন বলছেন না এই কথা যে তার দলের লোকেরা কোটি কোটি টাকা খেয়েছেন? আজকে এটা সত্য যে গান্ধী মূর্তির নিচে আমাদের ভোজরাটের ছেলে, ভাঙড়ের ছেলে, সারা পশ্চিমবাংলার ছেলেরা যার মেধা আছে, যে লেখাপড়া শিখেছে, পরীক্ষায় পাশ করেছে, সে আজকের রাস্তায় গড়াগড়ি খাচ্ছে প্রায় 4 বছর ধরে। আর যার মেধা নেই সে টাকার জোরে পাশ করে যাচ্ছে, শিক্ষা দপ্তরটা জেলে চলে গেছে। এগুলো অস্বীকার করতে পারবে যে তৃণমূল দুর্নীতিতে নেই? এটা অস্বীকার করতে পারবে তৃণমূল কংগ্রেস যে 100 দিনের টাকা বন্ধ হয়ে গেল? কেন্দ্রীয় সরকার বন্ধ করাটা অন্যায়। কেন্দ্রীয় সরকারের দেওয়া উচিত ছিল। যদি চোর ধরো টাকা দাও, কিন্তু তুমি চোরও ধরবে না, টাকাও দেবে না, পশ্চিমবাংলার জনগণকে জব্দ করবে, এটা আমরা চাই না। কিন্তু এটা সত্য যে জব কার্ড থাকছে পঞ্চায়েতের হাতে, টাকা এইবারে টাকা দিয়েছে মমতা ব্যানার্জি, বিভিন্ন জায়গা থেকে বিক্ষোভ হচ্ছে, আসল কাজ করা লোক টাকা পায়নি, নকল লোক টাকা পেয়ে যাচ্ছে। এটা সত্যি, এটা সত্যি, এটা স্বীকার করতে হবে। কাঁটাতলার পাশে আর আদিবাসীদের জমি লুট হয়ে যাচ্ছে বামফ্রন্ট আমলে দেওয়া, এটা সত্যি। এইগুলো স্বীকার করতে হবে। তৃণমূল পার্টি মমতা ব্যানার্জি যে ইমেজ নিয়ে এসেছিলেন সেই ইমেজ আর তার নেই। মানুষ এটা আজকের বুঝতে পারছেন। আজকের মোহাম্মদ সেলিম থেকে বুদ্ধ ভট্টাচার্য, জ্যোতিবাবু কোনোদিন হেলিকপ্টারে চেপে মিটিং করতেন না, কিন্তু আজকে মমতা ব্যানার্জির ভাইপো হলদিয়াতে যাবে, কেন হেলিকপ্টার চলে যাবে? 3 লক্ষ টাকা 1 ঘন্টায় খরচা হেলিকপ্টার। এত খরচা কোথা থেকে পায়? এত টাকা আজকের যে সরকারি বন্ড, ইলেকট্রাল বন্ড, তৃণমূল কংগ্রেস একটা ছোট পার্টি 1700 কোটি টাকা পেয়েছে, আর মমতা কেন্দ্রীয় সরকার তারা 6000 কোটি টাকা পেয়েছে। ওষুধ কোম্পানি থেকে টাকা নিয়েছে। এই যে লটারি করে করে আমাদের দেশে সর্বনাশ করে দিচ্ছে ছেলেপুলেদের। মানে চায়ের দোকান থেকে আমি বামনঘাটায় লটারির দোকান বেশি, সকালবেলায় টাকা পাবে এই নেশায় সব লটারির টিকিট কাটছে। ওই ডেয়ার লটারি, সেই লটারি থেকে 1600 কোটি টাকা লুট হয়ে গেল। সেই টাকা পেল তৃণমূল কংগ্রেস আর বিজেপি। এটা তো সত্যি। আজকের ওষুধের দাম বাড়ছে, ওষুধ কোম্পানি থেকে বিজেপি তৃণমূল টাকা নিচ্ছে। গোয়েঙ্কা কোম্পানির থেকে তৃণমূল বিজেপি টাকা নিয়ে বিদ্যুতের ইউনিট বাড়িয়ে দিচ্ছে। এটা তো সত্যি, মানুষ দেখছেন। তাহলে এদের তো পরাজিত করা দরকার। আচ্ছা, সিপিএম আমরা তো এখন কম আছি, সিপিএম টিকে থাকবে, সিপিএম টিকে থাকবে, লাল ঝান্ডা টিকে থাকবে। কোনো সময় ছোট আকারে থাকে, কোনো সময় বড় আকারে থাকে। এই ভোজরাহাটে আপনারা দেখেন আমরা 50 জনেরও মিছিল করি, 500 লোকেরও মিছিল করি, আমরা থাকবো। মানুষের যতদিন দুর্দশা থাকবে লাল ঝান্ডা থাকবে। কিন্তু লাল ঝান্ডা না থাকলে তো আপনাদের অপকার। লাল ঝান্ডা থাকলে তার জমি লুট হতো না। লাল ঝান্ডা থাকলে এই যে আজকে লেদার কমপ্লেক্সে করেছি আমরা, কিন্তু মেয়েরা মজুরি পায় 200 টাকা, ছেলেরা মজুরি পায় 300 টাকা। দেশের লোক কাজ পাচ্ছে না। ওই 300 টাকা মজুরি থাকতো না লাল ঝান্ডা থাকলে, মালিকের সঙ্গে লড়াই হতো। এই যে এখন ইমরান সাহেব আছে, সেখানে জুনেজা সাহেব ছিলেন, আমরা ওখানে আন্দোলন করে একসঙ্গে 4000 টাকা শ্রমিকদের বাড়িয়েছি। যারা ওইখানে কাজ করেন তারা সেটাকে অস্বীকার করতে পারবেন না। আজকে লাল ঝান্ডা দুর্বল বলে এখানকার শ্রমিকদের বলছে 250 টাকায় কাজ করে, হতে যাও। কোনো শ্রমিকদের
শ্রমিকদের কোনো দায়িত্ব নেই, শ্রমিকদের কোনো মর্যাদা নেই, মালিক রাজ কায়েম হয়ে গেছে। এই লাল ঝান্ডা ছিল বলে আজকের ভোটের রমরমা। আর লেদার কমপ্লেক্সটা যদি না হতো তাহলে ভোজিয়াটে সন্ধ্যেবেলায় মিষ্টির দোকানগুলোতে 40,000 50,000 টাকা বেচা কেনা হতো। আজ কড়াইডাঙ্গা গ্রাম তো আমি জানি, ছোটবেলা থেকে যাই, মানিকদার বাড়ি, নফরদার বাড়ি, সব খোলার চাল মালিক। আজকে সেই কড়াইডাঙ্গা চেনা যায় না এই লাল ঝান্ডার জন্য, লেদার কমপ্লেক্সের জন্য। আমি জানি গঙ্গাপুর, আমি জানি উসপাড়া কি অবস্থা ছিল। আজ এই লেদার কমপ্লেক্স লাল ঝান্ডার জন্য কোন জায়গায় গেছে। আজ হাতিশালা, দক্ষিণ হাতিশালা, ওয়ারি কোন অবস্থায় ছিল। আজকে হিটকোর জন্য কি অবস্থা তৈরি হয়েছে, সেখানে কিভাবে প্রসার তৈরি হয়েছে বাজার ঘাটে আমরা জানি। সুতরাং লাল ঝান্ডা একে ফিরিয়ে আপনি না আনতে পারলে আমাদের হয়তো কষ্ট হবে, আপনার কষ্ট হবে বেশি, কারণ বুক চিতিয়ে লাল ঝান্ডা লড়বে। লাল ঝান্ডা আসলে বেশি হলে এই ধর্মীয় বিভাজন করে পশ্চিমবাংলাটাকে রসাতলে নিয়ে যেতে পারে না। লাল ঝান্ডা থাকলে কোনো দিন দাঙ্গা হয়নি। রামনবমীর নাম করে ধুলাগড়ে দাঙ্গা, তারপরে শিবপুরে দাঙ্গা, এটা জ্যোতিবাবুর আমলে, বুদ্ধ ভট্টাচার্য আমলে করতে দেয়নি। সরকার না চাইলে দাঙ্গা হয় না, এটা আমরা দেখিয়ে দিয়েছি দীর্ঘদিন। তাই এবার নির্বাচনে আপনাদের লাল ঝান্ডাকে সমর্থন করুন, বাঁচার জন্য সমর্থন করুন। অনেক হয়েছে টিভিতে শুধু মা মাসির গল্প, টিভিতে শুধু চোর চুরি করেছে কে তাই নিয়ে গল্প, টিভিতে শুধু রামনবমী অমুক তমুক নিয়ে গল্প। টিভিতে লেদার কমপ্লেক্সে মেয়েরা 200 টাকা মজুরি পায়, তার জীবন যন্ত্রণার গল্প নেই। চাষির টক বেগুন মাথা, চাষির টমেটো মানে রাস্তায় গড়াগড়ি খায় তাই নিয়ে গল্প নেই। আজকের লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে 1000 টাকা, সর্ষের তেল 200 টাকা দিয়ে কিনতে হচ্ছে, তার বাড়ির ছেলেটা বেকার তাই নিয়ে কথা নেই। বাড়ির ছেলেগুলো কাজ পাচ্ছে না, সঠিক সময় ছেলেগুলো বিয়েও করতে পারছে না, কাজ নেই বাড়িতে। ছেলেদের আজকের স্কুলে যাওয়া কম হয়ে গেছে, মেয়েরা বেশি যায়। এই আমি ভাঙড় স্কুলে শুনছিলাম ছেলে কম যায় মেয়েরা বেশি। লেখাপড়া শিখে কি হবে, কাজ হবে না লেখাপড়া শিখে। এই অবস্থা পশ্চিমবাংলায় হয়েছে, ভারতবর্ষে হয়েছে। তাই এই দাবিগুলো উত্থাপন করতে গেলে সৃজনের মতো ছেলেদের পার্লামেন্টে পাঠাতে হবে। এখান থেকে অনেক বিদ্বান লোককে ঢেলে ভোট আমরা দিয়েছি, ফিল্ম স্টারকে দিয়েছি, একেবারে মানে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় প্রফেসরকে দিয়েছি, এখানে আমরা কবিকে দিয়েছি। কিন্তু ভাঙড়ের জন্য কেউ কিছু বলেছে, যাদবপুরের জন্য কেউ কিছু বলেছে? আগে যিনি এমপি ছিলেন শ্রীমতী চক্রবর্তী, তিনি সিনেমা করেন, তিনি পার্লামেন্টে যাওয়ার টাইম পাননি, তিনি কোথায় ভাঙড়ের জন্য কি করবেন? এরকমভাবে আমরা সমস্ত এমপি তৈরি করেছি। এমপি মাটির এমপি তৈরি করতে হবে, যারা গণ আন্দোলনে থাকে, মানুষের সঙ্গে থাকে। এই রকম ছেলে, এ ছেলে লেখাপড়া শিখেছে, এ ছেলে যে দাঁড়িয়েছে আমাদের, ও যাদবপুর ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাস ফার্স্ট, ওখান থেকে ও এমএ পাস করেছে, ও কবি, ও সাহিত্যিক, ও ছাত্র আন্দোলন করত, ও মার খেয়েছে, জেল খেটেছে, ক্যাম্পাসে লড়েছে, মাঝখানে কয়েকবার সে জেলে গেছে। ওই মীনাক্ষীদের সঙ্গে আনিস খানের যে হত্যা, তার বিরুদ্ধে ওরা জেল খেটেছে। ওরা শিক্ষিত হয়েও ওরা শুধুমাত্র নিজের কথা ভাবেনি, ওরা সমাজের কথা ভাবছে। তাই আমি এই স্কুলেরই ছাত্র, খড়ম্বা স্কুলেরই ছাত্র ছিলাম। আমি আপনাদের কাছে করজোড়ে আবেদন করব, আপনারা নিজেদের মনটাকে ঠিক করে আবার বামপন্থার দিকে ঘুরুন। বামপন্থা থাকলেই আপনার জীবনের সমস্যাগুলো সমাধান করবার জন্য লড়াই হবে, মাঠে থাকবে। আর আমি বলবো, তৃণমূলে যে বন্ধুরা এখনও আছেন, তৃণমূলে ভোট দিচ্ছেন, তাদেরও একটা অংশকে বলবো যে আপনারা তৃণমূল করছেন, কিন্তু আপনারা কি ভালো আছেন? এই তৃণমূল পার্টি থেকে আপনারা ভালো আছেন? এইভাবে কি ভালো থাকতে পারেন? কৃতদাস হয়ে কি থাকা যায়? তাহলে আপনারাও বিবেচনা করুন। আর যারা মনে করছেন হিন্দু সম্প্রদায়ের একটা অংশ হিন্দুত্বর নামে সরকারের টাকায় মন্দির হবে, কেন? মন্দির মসজিদ হবে ইমানদারদের টাকায়,
মন্দির মসজিদ হবে জনগণের টাকায়, যে যার ধর্ম করে তার টাকায় হবে, সরকার কেন মন্দির মসজিদ করবে? আগে যিনি এমপি ছিলেন শ্রীমতী চক্রবর্তী, তিনি সিনেমা করেন, তিনি পার্লামেন্টে যাওয়ার টাইম পাননি, তিনি কোথায় ভাঙড়ের জন্য কি করবেন? এরকমভাবে আমরা সমস্ত এমপি তৈরি করেছি। এ ছেলে যে দাঁড়িয়েছে আমাদের, ও যাদবপুর ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাস ফার্স্ট, ওখান থেকে ও এমএ পাস করেছে, ও কবি, ও সাহিত্যিক, ও ছাত্র আন্দোলন করত, ও মার খেয়েছে, জেল খেটেছে। মোদি এবং কেউ মোদি একটা মিডিয়ার মধ্য দিয়ে হাওয়া তোলার চেষ্টা করছেন যাতে সাধারণ হিন্দুদের ক্ষতি হবে। আমি হিন্দু যুবক ভাই বোনদের কাছে অনুরোধ করব, আপনারাও যারা লড়াইয়ের সঙ্গে আছেন, ধর্মনিরপেক্ষতাকে, রবীন্দ্রনাথের বাণীকে যারা মর্যাদা দেন, সমস্ত ধর্ম, সমস্ত ভাষা, সমস্ত খাদ্যের মধ্যেই বৈচিত্র্য, এটা যে রবীন্দ্রনাথের ভাষাকে যারা কার্যকর করেন, সেই বামপন্থীদের পাশে আপনারা থাকুন। আমি আশা করি ভোজিহাটের জনগণ, যাদবপুরের জনগণ, কোরলবেড়ের জনগণ, খড়ম্বার জনগণ, ভাটপোতার জনগণ, বৈরামপুরের জনগণ, আশেপাশে যে গ্রামে আছেন এই গ্রামের লোক, তারা সব সময় লাল ঝান্ডার সঙ্গে ছিলেন। আমরা একটু দুর্বল হয়েছি, আমরা একটু, আমাদের ক্যাডার কমেছে, অনেক আমাদের উপরে হুমকি হয়েছে, বাড়ি ছাড়া হয়েছে, সম্পদ লুট হয়েছে, তাতে এবং পুলিশ একেবারে দলদাসের কাজ করেছে। তার মধ্য দিয়ে হয়তো আমাদের একটু কর্মীরা ভয়ে ভীতিতে আছে, সব ছেড়ে ফেলুন। মানুষ লাল ঝান্ডাকে চায়, এই লাল ঝান্ডার মধ্য দিয়ে আমাদের ঐতিহ্যকে রক্ষা করুন। আমি ভোজিহাটবাসীর কাছে কৃতজ্ঞ, তারা এই এলাকা শান্তিপূর্ণ পরিবেশে বজায় রাখার চেষ্টা করেন, যাতে আমরা এই ভোজিহাট হলো ভাঙড়ের প্রাণকেন্দ্র, এই ভোজিহাটবাসীরা যাতে শান্তির জন্য, সৌভ্রাতৃত্বের জন্য এবং আগামী দিনে তৃণমূল এবং বিজেপি মানুষের সমস্যা বাদ দিয়ে যে ধার্মিক বাইনারি তৈরি করছে, একে ভেঙে জনগণের দাবিগুলোকে সামনে আনার জন্য আপনারা কাস্তে হাতুড়িতে ভোট দিন। এই কথা বলে সবাইকে নমস্কার, লাল সালাম জানিয়ে আমার কথা শেষ করলাম।